মাউন্ট হারমোনি বিস্ফোরণ, ইসরায়েলের ঘুম ভাঙল। দক্ষিণ সিরিয়ার পাহাড়ি অঞ্চলে মাউন্ট হারমোনির ঢালুতে একটি বিস্ফোরণ ঘিরে উঠল শীতল ধোঁয়া আর আতঙ্ক। সীমারেখার নীরবতা মুহূর্তেই কেটে গেল। 7 ইসরায়েলি সৈন্য আহত, 4 জন গুরুতর। সৈন্যরা যে অস্ত্র ব্যবহার করছিলেন তা পুরনো সিরিয়ার যুদ্ধের ছায়া ফেলে যাওয়া। একটি ভুল নাড়াচাড়া আর বিস্ফোরণ, মুহূর্তে রক্ত আর ধোঁয়া মিলিয়ে গেল। আহতদের তড়িঘড়ি সাফেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে একটি রিজার্ভ ইউনিটের মধ্যে। এরা সীমান্ত রক্ষায় নয়, বরং অপারেশনাল প্রস্তুতিতে নিযুক্ত। কিন্তু পুরনো অস্ত্রের ব্যবহার একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছে তাদের। ইসরায়েল আর সিরিয়ার মধ্যে সম্পর্ক বর্তমানে নতুন দিকে ঝুঁকছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি প্যারিসে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। প্রথমবারের মতো দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ও দক্ষিণ সিরিয়ার শান্তি নিয়ে গোপন ফাইলগুলোর আলোচনা শুরু হয়েছে। কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। দক্ষিণ সিরিয়ার কুনেত্রা ও দারা প্রদেশ জুড়ে ইসরায়েলি সেনারা সীমান্ত লঙ্ঘন চালিয়ে যাচ্ছে। বাড়ি ঘরে হানা দিচ্ছে, চেকপয়েন্ট স্থাপন করছে এবং প্রায়শই বাড়ি ধ্বংস করছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় 5 অগস্ট আল কাহতানিয়া গ্রামে 2টি বাড়ি ধ্বংস করা হয়েছে। অভিযোগ, এই বাড়িগুলো ইসরায়েলি সামরিক অবস্থানের কাছাকাছি। পাহাড়ি ঢালুতে সূর্য অস্তাচলে, একদিকে ধোঁয়া আর ধ্বংস, দূরে সৈন্যরা আহতদের জন্য লড়ছে, আর আকাশের ওপরে শান্তির বার্তা। কিন্তু ভীতি ঘিরে রেখেছে সীমান্তকে। ইসরায়েল প্রায় 2 বছর ধরে উম্মুল আজম গ্রাম থেকে আল কাহতানিয়া ও আল হামিদিয়া হয়ে হারমোনির ঢাল পর্যন্ত সামরিক স্থাপনাগুলো স্থাপন করেছে। গত বছরের শেষের দিকে আসাদ সরকারের পতনের পর তারা দক্ষিণ সিরিয়ায় দখল প্রসারিত করেছে। যদিও বৈঠক শুরু হয়েছে বিস্ফোরণ দেখালো সীমান্তের শান্তি কেবল কাগজে। পুরনো অস্ত্র, অনিয়ন্ত্রিত আগুন এবং সীমান্তের উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। এই মুহূর্তে দক্ষিণ সিরিয়ার পাহাড়ি ঢালুতে নীরবতা নেই। প্রতিটি ঝাঁকুনি, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দ মুহূর্তে ইতিহাসের সাক্ষী। ইসরায়েলি সৈন্যদের জন্য সীমান্ত শুধুই কৌশল নয়, জীবন আর মৃত্যুর খেলা। গাজায় প্রায় 2 বছর ধরে গণহত্যা চালিয়ে যাওয়া ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই অগ্রগতি খুব নিবিড়ভাবে নজর রাখছিল। ড্রুজ সম্প্রদায়ের নেতাদের ব্যবহার করে সিরিয়াকে আরও অস্থিতিশীল করতে চাইছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের প্রধান লক্ষ্য হল সিরিয়ার নতুন প্রশাসন যাতে নিজেদের সংহত করতে না পারে সেটা ঠেকানো। এটাকে ইসরায়েল হুমকি হিসেবে দেখে, বিশেষ করে যখন সিরিয়ার সরকার তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। যুদ্ধ থেমেছে, কিন্তু যুদ্ধ জমেছে অদৃশ্য জগতে। যুদ্ধবিরতি সই হয়েছে, মিসাইল থেমেছে, কিন্তু শান্তি আসেনি। গানপাউডারের গন্ধ মিলিয়ে যাওয়ার আগেই নতুন ফ্রন্ট খুলেছে। এবার আকাশে নয়, কিবোর্ডে। ইরান আর ইসরায়েল মুখোমুখি হয়েছে এমন এক যুদ্ধে যেখানে গোলাবারুদ নেই, আছে কোড আর ক্লিকের মারাত্মক আঘাত। দৃশ্যপট বদলেছে, যুদ্ধের রূপ নয়। জুনের ছোট্ট যুদ্ধ শেষ হয়েছে 24 তারিখে। ভেবেছিল সবাই অন্তত কিছুদিনের জন্য শান্তি ফিরবে, কিন্তু যুদ্ধ থামলেও কেবল বাস্তব জগতে। অদৃশ্য সাইবার অমনের লড়াই যেন আরও তীব্র হয়েছে। ইসরায়েলি সাইবার ট্রেড গোয়েন্দা সংস্থা ক্লিয়ারস্কাইয়ের প্রধান বয়াজ দোলভ জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও ইরান সংযুক্ত হ্যাকাররা মাইক্রোসফট সার্ভারের নতুন দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ চালিয়েছে। লক্ষ্য গোপন তথ্য হাতানো এবং সিস্টেম ভেঙে ফেলা। পাল্টাপাল্টি হামলার নাটকীয়তা। এ যুদ্ধে দুপক্ষই সমান আগ্রহী প্রতিশোধে। সংঘাতের সময় ইসরায়েলি সংযুক্ত হ্যাকার দল গঞ্জেশকে দাঁড়ান দিয়ে ইরানের নোবিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে $90 মিলিয়ন হাতিয়ে নিয়েছিল। শুধু তাই নয়, ইরানের বড় 2 ব্যাংক সেপা এবং পাসারগাদের মূল এবং ব্যাকআপ ডেটা সেন্টার অকেজো করে পরিষেবা বিপর্যস্ত করেছিল তারা। ইরানও থেমে থাকেনি। তারা প্রায় 50টি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক অ্যান্ড লিক অভিযান চালায়। টার্গেট কোম্পানির গোপন নথি ফাঁস করে দেওয়া এবং সিস্টেম ধ্বংস করতে ম্যালওয়্যার ঢোকানো। ফলে ইসরায়েলের শক্তিশালী কোম্পানিগুলোকে উদ্বেগে থাকতে হয়েছে। সবচেয়ে বড় ঝুঁকিতে ছোটরা। বড় বড় সামরিক ও প্রযুক্তি কোম্পানির সাইবার প্রতিরক্ষা ভাঙা কঠিন। তাই ইরানিরা কৌশল পাল্টে ছোট দুর্বল ব্যবসাগুলোকে টার্গেট করে। লজিস্টিক্স, জ্বালানি সরবরাহকারী, এমনকি মানব সম্পদ সংস্থাগুলো এর শিকার।
এই হামলায় তারা হাজার হাজার ইসরায়েলি নাগরিকের সিভি পেয়েছে, যাদের পটভূমি প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত। ছোট প্রতিষ্ঠানগুলো এখন প্রতিরক্ষা জোরদারে আগের চেয়ে অনেক বেশি খরচ করছে, কেউ কেউ আর্থিক চাপে দমবন্ধ অবস্থায়। ইরানের অদৃশ্য শক্তি মিসাইল পরীক্ষার মতো সাইবার যুদ্ধের খবর ইরান খুব একটা প্রচার করে না, কিন্তু তাদের বার্তা স্পষ্ট। শুধু আকাশপথ নয়, অনলাইন দুনিয়াতেও তারা প্রতিপক্ষের গলা চেপে ধরতে পারে। ডোলফ স্বীকার করেছেন, ভৌত জগতে যুদ্ধবিরতি থাকলেও সাইবার অঙ্গনে যুদ্ধ অব্যাহত। আর এই যুদ্ধের ফলাফল শুধু সামরিক নয়, আর্থিক, কৌশলগত এবং মনস্তাত্ত্বিক ক্ষেত্রেও প্রভাব ফেলছে। শেষ দৃশ্য, এক অদৃশ্য ফ্রন্ট লাইনের গল্প। একসময়ে যুদ্ধ মানে ছিল সৈনিক, ট্যাঙ্ক আর গোলাবর্ষণ। এখন যুদ্ধ মানে সার্ভার রুম, হ্যাকিং টুলস আর নীরব কমান্ড প্রম্পটে আক্রমণের কোড। ইরান ইসরায়েলের সংঘাতের নতুন অধ্যায় প্রমাণ করে, যুদ্ধবিরতি শুধু এক ধরনের বিরাম চিহ্ন, যা অদৃশ্য যুদ্ধে গিয়ে শেষ হয় না। মিসাইলের শব্দ নেই, ধোঁয়ার কুণ্ডলী নেই, তবু প্রতিটি ক্লিক, প্রতিটি কোডের লাইনই হতে পারে নতুন এক বিস্ফোরণ। আর এই খেলায় ইরান প্রমাণ করছে, তারা শুধু মাঠের খেলোয়াড় নয়, ডিজিটাল যুদ্ধক্ষেত্রেরও এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। একসময় যুদ্ধের ময়দান কাঁপত হাতি আর ঘোড়ার বিশাল বাহিনীতে। এরপর এলো ট্যাঙ্ক, কামান আর ভয়ঙ্কর সব যুদ্ধ জাহাজ। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় যুদ্ধের এই রণক্ষেত্র এখন আরও এক ধাপ এগিয়ে গেছে। আজ যুদ্ধের ময়দান কাঁপছে ফাইটার জেট, ড্রোন আর নেভাল ডেস্ট্রয়ারে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমরা দেখেছি কিভাবে চতুর্থ প্রজন্মের রাশিয়ান ফাইটার জেট MiG-29 ইউক্রেনের সেনাবাহিনীকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। সেই সময় মার্কিন F-16 যুদ্ধবিমান পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল ইউক্রেন। কিন্তু এরই মাঝে যুদ্ধের এই খেলায় এক নতুন টুইস্ট। তুরস্ক নিয়ে এসেছে এক নতুন ফাইটার জেট, নাম কান। 2024 সালের 21শে ফেব্রুয়ারি আঙ্কারার আকাশ কেঁপে উঠল এক নতুন শব্দে। সফলভাবে আকাশে উড়ল কানের প্রথম প্রোটোটাইপ। এই খবর প্রকাশিত হতেই সারা বিশ্ব হইচই পড়ে গেল। তুরস্কের দাবি, এই ফাইটার জেটটি শুধুমাত্র F-16 এর উন্নত সংস্করণ নয়, এটি মার্কিন F-35 এর থেকেও অত্যাধুনিক। তাহলে কি ফাইটার জেটের আকাশে মার্কিন ও রাশিয়ান আধিপত্যের অবসান হতে চলেছে? তুর্কি ফাইটার জেটের নতুন যুগ কি শুরু হতে যাচ্ছে? তাহলে কি ফাইটার জেটের আকাশে মার্কিন ও রাশিয়ান আধিপত্যের অবসান হতে চলেছে? তুর্কি ফাইটার জেটের নতুন যুগ কি শুরু হতে যাচ্ছে? তুর্কি ভাষায় কানের অর্থ রাজাদের রাজা। এই নামটি সার্থক করার জন্যই যেন তুরস্ক সব ধরনের প্রস্তুতি নিয়েছে। 2010 সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার দেশের বিমান বাহিনীকে সমৃদ্ধ করার এই উদ্যোগ নেন। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সুইডেন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের 200-রও বেশি কোম্পানিকে সঙ্গে নিয়ে তৈরি হয়েছে এই অত্যাধুনিক যুদ্ধবিমান। কানের মূল শক্তি হলো এর প্রযুক্তিতে। এই ফাইটার জেটে ব্যবহার করা হয়েছে দুটি জেনারেল ইলেকট্রিক F-110 ইঞ্জিন, যা মার্কিন F-16 বিমানেও ব্যবহৃত হয়। তবে তুরস্ক জানিয়েছে 2028 সালের মধ্যে তারা নিজস্ব ইঞ্জিন ব্যবহার করে কান তৈরি করবে। 21 মিটার লম্বা এই ফাইটার জেটের গতি ঘন্টায় 2222 কিলোমিটার, যা মার্কিন F-35 এর গতি ঘন্টায় 1950 কিলোমিটার থেকেও বেশি। এর স্টেলথ মোড যেকোনো রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এছাড়াও এতে অত্যাধুনিক সেন্সর, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার সুবিধা রয়েছে। সবচেয়ে বড় কথা, এটি থেকে ড্রোনও নিয়ন্ত্রণ করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো দেশকে অস্ত্র বিক্রি করে, তখন বেশ কিছু শর্ত জুড়ে দেয়, যেমন অস্ত্র কোথায় ব্যবহার করা যাবে, তৃতীয় পক্ষকে দেয়া যাবে কিনা, অথবা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা যাবে কিনা ইত্যাদি। কিন্তু তুরস্কের কান কিনলে এমন কোনো শর্তের আওতায় থাকতে হবে না, আর এই কারণেই অনেক দেশ এর দিকে ছুটছে। ইন্দোনেশিয়া এরই মধ্যে 48টি কান কেনার জন্য $10 বিলিয়ন চুক্তি করেছে। এছাড়া সৌদি আরব, আজারবাইজান, ইউক্রেন, পাকিস্তান সহ আরও অনেক দেশ এই ফাইটার জেটটি কিনতে আগ্রহী। তবে কি তুরস্কের ড্রোন শক্তির পর এবার ফাইটার জেটের জগতেও তুরস্কের আধিপত্য শুরু হতে যাচ্ছে? শুধু প্রোটোটাইপ দিয়েই আন্তর্জাতিক বাজারে যে আলোড়ন ফেলেছে কান, তাতে ভবিষ্যতে বাংলাদেশের সামরিক বহরেও এই তুর্কি ফাইটার জেট যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এই রাজাদের রাজা শেষ পর্যন্ত কতটা সফলতা পাবে তা জানা যাবে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির জন্ম, ইরানের নতুন হুঙ্কার। তেহরানের পোড়ামাটিতে যখন ধোঁয়া উঠছিল, তখন সারা বিশ্ব ভাবছিল ইরান কি এবার থামবে? 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছে ঠিকই, কিন্তু শত্রুতার আগুন নেভেনি। ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা যায়নি।
যে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, ইরান যেন সেই ছাই থেকে নতুন করে জেগে উঠতে চাইছে। এক ফিনিক্স পাখির মতো তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাদের পরমাণু কর্মসূচিকে নতুন জীবন দিতে চাইছে। আর এই মনোভাবের কারণেই মধ্যপ্রাচ্যের আকাশে আবার ঘনিয়ে আসছে এক নতুন যুদ্ধের মেঘ। যুদ্ধবিরতির পর আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো চাপে পড়ে নরম হবে, কিন্তু বাস্তবে যা ঘটল তা সম্পূর্ণ উল্টো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC তাদের নিহত কমান্ডারদের 40 দিন পূর্তি উপলক্ষে এক কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাদের বার্তা ছিল স্পষ্ট, যদি আবার আমাদের সার্বভৌমত্বে আঘাত আসে তাহলে এর জবাব হবে এমন যা শত্রুর কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এই হুঙ্কার শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে আগের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা। ইসরায়েল ও আমেরিকা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, বরং ইরান দ্রুতই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কারের কাজ শুরু করেছে। তারা স্পষ্ট করে দিয়েছে হামলা চালিয়ে তাদের পরমাণু কর্মসূচি থেকে সরানো যাবে না। IRGC আরও হুঁশিয়ারি দিয়েছে যে যদি ভবিষ্যতে আবারও হামলা চালানো হয় তাহলে তাদের প্রতিশোধ হবে অপারেশন ট্রু প্রমিস 3 এর চেয়েও ভয়াবহ। গত যুদ্ধের সময় ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেই হামলাকে পুরোপুরি আটকাতে পারেনি। সেই হামলার তীব্রতা এত বেশি ছিল যে লাখ লাখ ইসরায়েলি নাগরিককে বাংকারে আশ্রয় নিতে হয়েছিল। এখানেই শেষ নয়, আমেরিকার হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত তাদের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায়। এই প্রতিশোধের তীব্রতা ক্রমেই এতটাই বাড়তে থাকে যে শেষ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। IRGC তাদের বিবৃতিতে সেই কথাটি মনে করিয়ে দিয়েছে। তারা বলছে ইরান এখন অপরাধী ইসরায়েল ও মার্কিন গ্যাংয়ের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অটল। IRGCর এই হুঙ্কার কেবল প্রতিরোধের বার্তা নয়, বরং একটি নতুন আত্মবিশ্বাসের প্রতিফলন। তারা বলছে শহীদদের রক্তে রঞ্জিত ইরান এখন একটি অপ্রতিরোধ্য বৈশ্বিক শক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইরান এখন যে কোনো শত্রুর পতন ঘটাতে পুরোপুরি প্রস্তুত। এই চরম হুঁশিয়ারিগুলো থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। ইরান আর কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, বরং এক শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি। আমেরিকা ও ইসরায়েল কি এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে, নাকি আবারও কোনো ভুল পদক্ষেপ নেবে? এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে ভবিষ্যতে এই অঞ্চলে শান্তি থাকবে নাকি নতুন কোনো যুদ্ধের দামামা বাজবে। পুতিন কি ইরানকে পারমাণবিক বোমা তৈরিতে সাহায্য করছে? গোপন এক রাতের অন্ধকার সফরে শুরু হয় এই গল্প। একদল ইরানি বিজ্ঞানী চুপিসারে পা রেখেছিলেন রাশিয়ার মাটিতে। তাদের মিশন ছিল অত্যন্ত গোপনীয়। এই সফরের পেছনে লুকিয়েছিল একটি গভীর পরিকল্পনা। একটা গভীর পরিকল্পনা যা বিশ্বের রাজনৈতিক মানচিত্রকে বদলে দিতে পারে। সবার মনে একটাই প্রশ্ন, পুতিন কি তবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে সাহায্য করছেন? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে ফাইন্যান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদন যেন এক সিনেমার প্লট উন্মোচন করেছে। প্রতিবেদন অনুযায়ী 2024 সালের অগাস্ট মাসে ইরানের একদল বিজ্ঞানী গোপনে রাশিয়া সফর করেন। তাদের লক্ষ্য ছিল শুধু সাধারণ প্রযুক্তি নয়, এমন কিছু দ্বৈত ব্যবহারের প্রযুক্তি জোগাড় করা যা সামরিক কাজেও ব্যবহার করা যায়। এই 5 সদস্যের দলের নেতৃত্বে ছিলেন একজন পরমাণু পদার্থবিদ আলী কালভান্দো, যিনি ইরানের সামরিক গবেষণা সংস্থা SPND এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এই সংস্থাটি পারমাণবিক অস্ত্র কর্মসূচির সাথে সরাসরি যুক্ত। দলের মধ্যে একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তাও ছিলেন, যা এই সফরের উদ্দেশ্যকে আরও রহস্যময় করে তোলে। ফাইন্যান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে এই তথ্য ফাঁস করে। এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায় 2024 সালের অগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন 43 বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালভান। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন। তার সাথে ছিলেন আরও 4 জন। তখন কালভান্ট বলেছেন তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা SPND-র সাথে যুক্ত সদস্যরা ছিলেন। ইরানি প্রতিনিধি দল রাশিয়ার বিজ্ঞানীদের সাথে দেখা করে এবং এমন সব কোম্পানি পরিদর্শন করে যারা অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি নিয়ে কাজ করে। তাদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু ছিল ট্রিটিয়াম নামক একটি আইসোটোপ, যা পারমাণবিক ওয়ারহেড তৈরিতে অপরিহার্য। এই সফর শুরুর আগে তারা এক চিঠিতে ট্রিটিয়াম, স্ট্রন্টিয়াম 90 এবং নিকেল 63 এর মতো সংবেদনশীল উপাদানগুলো সরবরাহের অনুরোধ করে। এই উপাদানগুলো সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফর থেকে এক নতুন সত্য সামনে এসেছে।
এতদিন ধরে রাশিয়া পারমাণবিক ইরানের ঘোর বিরোধী ছিল, কিন্তু এই গোপন সফর প্রমাণ করে যে মস্কোর অবস্থান হয়তো বদলাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন ফেডারেল সিকিউরিটি সার্ভিসের অনুমোদন ছাড়া এই ধরনের সফর ও প্রযুক্তিগত আলোচনা সম্ভব নয়। এর অর্থ রাশিয়া হয়তো এখন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে গোপনে সমর্থন করছে। এই খবরটি এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন ইরান তার পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। ইরানের এই সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়ছে। জুন মাসে ইসরায়েলি বাহিনী এসপিএনডি সদর দপ্তরে হামলা চালিয়েছিল, যেখানে বেশ কয়েকজন বিজ্ঞানী নিহত হন। এই হামলাগুলো সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে পারে, আর তার পেছনে হয়তো রয়েছে রাশিয়ার নীরব সমর্থন। ইরান যেমন তার শক্তি বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ, তেমনি রাশিয়াও হয়তো আমেরিকার প্রভাব কমাতে তাদের পুরনো অবস্থান থেকে সরে আসছে। বিমানবন্দরের নীরবতা ভাঙল বিকট শব্দ। তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দর। হাজার হাজার ইসরায়েলের ব্যস্ততা, প্লেনের গর্জন আর জীবনের কোলাহল সেখানে নিত্যদিনের চিত্র। কিন্তু হঠাৎই সেই কোলাহল থেমে গেল। আকাশের বুকে শোনা গেল এক দানবীয় শব্দ, যা শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে আসছিল। এক মুহূর্তের মধ্যেই সতর্কতা সাইরেন বেজে উঠল। বিমানবন্দরের শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কের প্রান্তরে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে পাগলের মতো ছুটে চলল। যে ক্ষেপণাস্ত্রটি এই ভয়াবহতা সৃষ্টি করেছে তার নাম প্যালেস্টাইন 2। এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর এর পেছনের কারিগর হলো ইয়েমেনি সশস্ত্র বাহিনী। যে সময় পুরো আরব বিশ্ব ফিলিস্তিনিদের ওপর চলা ইসরায়েলি হামলার মুখে নিশ্চুপ, তখন শুধুমাত্র এই ইয়েমেনিরাই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু কেন তারা এত দূর থেকে ইসরায়েলে আঘাত হানছে, আর কিভাবে তাদের হাতে এলো এমন বিধ্বংসী অস্ত্র? ইরানের হাতের পুতুল নাকি ফিলিস্তিনের বন্ধু? অনেকেই মনে করেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইরানের হাতের পুতুল মাত্র। পশ্চিমা গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির অর্থ ও কারিগরি সহায়তা সবই এসেছে ইরান থেকে। এই ক্ষেপণাস্ত্রের নকশা ইরানের ফতে 110 মডেলের ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি একটি ভিডিও বার্তায় গর্বের সঙ্গে এই হামলার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2150 কিলোমিটার এবং এটি 500 কেজির ওয়ারহেড বহন করতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ 16 মাখ পর্যন্ত হতে পারে, অর্থাৎ শব্দের গতি 16 গুণ। এই হামলার পেছনের প্রেক্ষাপটটি আরও গভীর। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালিয়েছিল। সেই হামলায় 1200 জন ইসরায়েলি নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। এর প্রতিশোধে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা শুরু করে, যা এখনও চলছে। এই 2 বছরের বেশি সময় ধরে চলা হামলায় 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। যখন সমগ্র বিশ্বের নেতারা এই ভয়াবহতার নিন্দা জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না, তখন হুথিরাই একমাত্র শক্তি যারা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা এই হামলাকে ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি এবং সমর্থন হিসেবে দেখছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সংহতি কি কেবল মানবিক, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক উদ্দেশ্য? মধ্যপ্রাচ্যের নতুন খেলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইসরায়েল হামাসের যুদ্ধ, অন্যদিকে ইরানের প্রক্সি যুদ্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সরাসরি ইরান থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেলেও তারা নিজেদের স্বাধীন সত্তা হিসেবে প্রমাণ করতে চাইছে। তাদের এই হামলা প্রমাণ করে যে তারা কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ সংকটে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছে। প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ তাদের সামরিক সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করেছে। এর ফলে ইসরায়েল এবং তার মিত্রদের ওপর চাপ আরও বেড়েছে। এখন দেখার বিষয়, এই নতুন রাজনৈতিক খেলায় পরবর্তী চালটি কে দেয়। ফাঁসছে ফাঁদে নেতানিয়াহুর শেষ চাল। যুদ্ধটা শুরু হয়েছিল এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চেয়েছিলেন হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে এবং ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে। কিন্তু প্রায় 2 বছর ধরে যুদ্ধ চালিয়েও সেই লক্ষ্য অধরা রয়ে গেছে। নেতানিয়াহুর প্রতিটি চাল যেন ব্যর্থ হচ্ছে। হামাসের প্রতিরোধের দেয়াল ভাঙা যায়নি, বরং নেতানিয়াহু এখন এমন এক ফাঁদে আটকে গেছেন
যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য। নেতানিয়াহু এখন নতুন এক চাল চেলেছেন। তিনি পুরো গাজা উপত্যকা দখল করার পরিকল্পনা করছেন, কিন্তু এই সিদ্ধান্ত তার নিজ দেশেই তীব্র বিরোধিতার মুখে পড়েছে। এমনকি তার সেনাপ্রধান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও এই পরিকল্পনার বিরোধিতা করছে। তাদের মতে পুরো গাজা দখল করা হলে ইসরায়েল এক গভীর সংকটে পড়বে। ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনেও বলা হয়েছে, নেতানিয়াহুর এই সিদ্ধান্ত এক বড় বিপদ ডেকে আনতে পারে। সেনাপ্রধানের পরামর্শ হলো পুরো গাজা দখলের পরিবর্তে ছোট ছোট অভিযান চালিয়ে হামাসকে দমন করা। এতে সৈন্যদের ওপর চাপ কমবে এবং কৌশলগত ঝামেলাও এড়ানো যাবে। সেনাপ্রধানের ভাষায়, আমাদের সেনাদের যুদ্ধের ক্লান্তি কমানোর কথা ভাবা উচিত এবং হামাসের ফাঁদে পা দেওয়া থেকে নিজেদেরকে রক্ষা করা উচিত। অন্যদিকে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সমর্থকরা, যেমন তার জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী, তাকে পুরো গাজা দখলের জন্য চাপ দিচ্ছে। এই চাপেই নেতানিয়াহু সম্ভবত তার শেষ চালটি চালছেন, জয়ের সুবাস নাকি নতুন সংকট। গাজার প্রায় ৭৫% এলাকা ইসরায়েলের দখলে থাকলেও পুরোটা দখল করা তাদের জন্য প্রায় অসম্ভব। কারণ যদি ইসরায়েল পুরো গাজা দখল করে, তবে তাদের লাখ লাখ ফিলিস্তিনির খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের দায়িত্বও নিতে হবে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী এমন এক জায়গায় যুদ্ধকে নিয়ে এসেছে যেখানে নেতানিয়াহুর পক্ষে পুরো এলাকা দখল করা কার্যত অসম্ভব। নেতানিয়াহু এই মুহূর্তে এক দাবার চালের মধ্যে আটকে গেছেন। একদিকে তার রাজনৈতিক ভবিষ্যতের চাপ, অন্যদিকে দেশের ভেতর থেকেই আসা তীব্র বিরোধিতা। হামাস যেন নেতানিয়াহুকে এমন এক জালে আটকে ফেলেছে যেখানে তার প্রতিটি পদক্ষেপই আরও গভীর সংকটের জন্ম দিচ্ছে। ইসরায়েলিরা বুঝতে পারছে যে তাদের প্রধানমন্ত্রী নিজের ছোড়া বিষে নিজেই নীল হচ্ছেন। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহু কি তার সেনাপ্রধানের কথা শুনবেন নাকি তার কট্টর সমর্থকদের কথায় কান দেবেন? গাজার প্রতিরোধ যোদ্ধারা কি শেষ পর্যন্ত জয়ের সুবাস পাবে নাকি নেতানিয়াহু আরও বড় কোনো সংকট তৈরি করবেন? এই যুদ্ধের পরিণতি এখন কোন দিকে মন নেয় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের নতুন খেলা, ভারতের বন্ধু নাকি শত্রু? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় দফার শপথ নেওয়ার পর থেকেই সারা বিশ্ব তার দিকে তাকিয়েছিল। সবাই জানত তিনি ফিরছেন চীনের সঙ্গে পুরনো শুল্ক যুদ্ধ আবার শুরু করতে। তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল চীনের অন্যায্য বাণিজ্যিক আচরণ থামানো। কিন্তু ৬ মাস যেতে না যেতেই যেন চিত্রনাট্য পুরো পাল্টে গেল। যে আঙুল চীনের দিকে ওঠার কথা ছিল, সে আঙুল এখন তার বহু পুরনো মিত্র ভারতের দিকে। শুল্ক আর নিষেধাজ্ঞার তীর এখন ভারতের দিকে ছুটে যাচ্ছে, আর চীন যেন আড়ালে বসে হাসছে। কিন্তু কেন? কিভাবে চীন ট্রাম্পকে বশ মানালো? দৃশ্যপট শুরু হয় বিগত ২ দশকে। ভারত এবং আমেরিকার সম্পর্ক তখন এক নতুন উচ্চতায়। রিপাবলিকান বা ডেমোক্রেট যেই ক্ষমতায় আসুক না কেন, তারা ভারতকে কৌশলগত মিত্র হিসেবে কাছে টানতে চেয়েছে। কোয়াড জোট গঠন থেকে শুরু করে সামরিক চুক্তি, যৌথ মহড়া, সবকিছুই চীনকে প্রতিহত করার জন্য এক দারুণ স্ট্র্যাটেজি। ভারত ছিল পশ্চিমা বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য অংশীদার, কিন্তু সেই পুরনো বন্ধুত্বে হঠাৎ যেন ভাঙন ধরল। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর হঠাৎ করে ভারতের উপর শুল্কের বোঝা চাপাতে শুরু করেন। ওষুধের ওপর শুল্ক ২৫০% করার হুমকি তো রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। অথচ চীনের ওপর সর্বোচ্চ শুল্ক ছিল মাত্র ৪৫%। ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের, মোট দাঁড়ালো ৫০। কেন এই বৈষম্য? ট্রাম্পের অভিযোগ দুটি। প্রথমত, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি। দ্বিতীয়ত, রাশিয়া থেকে ভারতের তেল কেনা। এই দুটি অভিযোগেই চীন ভারতের চেয়ে অনেক এগিয়ে। আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি $২৯৫ বিলিয়ন, যেখানে ভারতের সঙ্গে মাত্র ৪৬ বিলিয়ন। রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রেও চীন ভারতের চেয়ে অনেক বেশি পরিমাণে তেল ও কয়লা কেনে, কিন্তু শাস্তিটা দেয়া হচ্ছে শুধু ভারতকে। তাহলে কি চীন ট্রাম্পের ওপর কোনো জাদুমন্ত্র প্রয়োগ করেছে? রহস্যের সমাধান লুকিয়ে আছে এক বিশেষ ধরনের খনিজ পদার্থের মধ্যে, বিরল খনিজ। পৃথিবীর ৯০% বিরল খনিজ মজুদ রয়েছে চীনের কাছে। এই খনিজগুলো আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, নাইট ভিশন ডিভাইস, এমনকি ড্রোন তৈরিতে অপরিহার্য। ট্রাম্প যখন চীনের ওপর শুল্ক বাড়ালেন, চীন পাল্টা হিসেবে এই বিরল খনিজ রপ্তানি সীমিত করে দিল। আর এখানেই ঘটল আসল টুইস্ট। মার্কিন প্রতিরক্ষা শিল্পে ধস নামা শুরু হলো। একটি ড্রোন প্রস্তুতকারী কোম্পানি চুম্বক না পেয়ে উৎপাদন বন্ধ করে দিল। একটি কোম্পানিকে বিরল খনিজ কেনার জন্য বাজারের দামের চেয়ে ৬০ গুণ বেশি টাকা দিতে হলো। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের ব্যবহৃত ৮০,০০০ উপাদান এই বিরল খনিজগুলোর ওপর নির্ভরশীল। জার্মেনিয়াম, গ্যালিয়াম, অ্যান্টিমনি
এমন খনিজ রপ্তানি বন্ধ হয় পুরো আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ল। ট্রাম্পের সামনে দুটি পথ ছিল, হয় তিনি চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রাখবেন এবং নিজ দেশের প্রতিরক্ষা শিল্পকে ঝুঁকির মধ্যে ফেলবেন, অথবা চীনের সঙ্গে আপোষ করবেন। তিনি দ্বিতীয় পথটি বেছে নিলেন। চীনের ওপর থেকে শুল্ক কমিয়ে দিলেন যাতে বিরল খনিজ সরবরাহ আবার স্বাভাবিক হয়। কিন্তু নিজেকে একজন শক্ত নেতা প্রমাণ করার জন্য তার একটি শিকার দরকার ছিল, আর সেই শিকার হলো তার পুরনো বন্ধু ভারত। ভারতের টেক্সটাইল, ঔষধ, ইস্পাত সবকিছুর উপর শুল্কের হুমকি দিয়ে তিনি যেন তার ক্ষমতা দেখাচ্ছেন। চীনের কাছে পরাজিত হওয়ার ক্ষোভ তিনি ভারতের উপর মেটাচ্ছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালিও এই বৈষম্যের প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, চীন যদি রাশিয়ার সবচেয়ে বড় তেল ও গ্যাস ক্রেতা হয়, তবে কেন শুধু ভারতকে শাস্তি দেওয়া হচ্ছে? এই আচরণ মিত্রদের মধ্যে আস্থার সংকট তৈরি করবে। সব মিলিয়ে ট্রাম্পের এই নাটকীয় সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু শত্রু বলে কিছু নেই, আছে কেবল স্বার্থের খেলা। আর এই খেলায় ভারতের মতো একটি নির্ভরযোগ্য বন্ধুকে দূরে ঠেলে দিয়ে ট্রাম্প আপাত দৃষ্টিতে চীনের কাছে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন। কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে সেটাই এখন দেখার বিষয়। শীতল যুদ্ধের নতুন পর্ব, পারমাণবিক খেলা। গল্পটা শুরু হয়েছিল প্রায় 4 দশক আগে, যখন বিশ্ব ছিল দুটি শিবিরে বিভক্ত। একদিকে মার্কিনীদের নেতৃত্বাধীন জোট, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দুই পরাশক্তির মধ্যে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ছিল সর্বোচ্চ। সেই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে জন্ম হয়েছিল এক ঐতিহাসিক চুক্তি, INF চুক্তি। এই চুক্তিটি ছিল পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর এক বড় লাগাম। বলা হয়েছিল, কেউ আর 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে না। এতে সাময়িকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল পুরো বিশ্ব। কিন্তু সেই শান্তির গল্পে এবার ভাঙন ধরেছে। দীর্ঘ 38 বছর পর মস্কো একটি ধাক্কা দিল। অনেকটা সিনেমার মতো এক ঝটকায় রাশিয়া ঘোষণা করল তারা আর এই চুক্তি মানবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানিয়ে দিলেন, আমরা আর নিজেদের কোনো বিধিনিষেধের মধ্যে রাখব না। এর মানে হলো রাশিয়া এখন থেকে ইচ্ছামতো মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারবে। এই ঘোষণার পর যেন ইউরোপে তীব্র আতঙ্কের ঢেউ আছড়ে পড়ল। ওয়াশিংটন থেকে লন্ডন পর্যন্ত জরুরি বৈঠকের পর বৈঠক চলতে শুরু করলো। সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি আরেকটি পারমাণবিক সংঘাতের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব? যুদ্ধ চাইলে যুদ্ধ, এই ঘোষণার পেছনে আসলে বেশ কিছু কারণ লুকিয়ে আছে। রাশিয়া বলছে তারা তাদের নিরাপত্তা রক্ষার জন্য এই পদক্ষেপ নিয়েছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়াকে চারদিক থেকে ঘিরে ধরেছে, ক্রমাগত হুমকি, নিষেধাজ্ঞা আর আগ্রাসনের ফাঁদ পাচ্ছে। এর জবাবেই মস্কো এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তাদের বক্তব্য যথেষ্ট হয়েছে আর নয়। কিন্তু আসল মোচড়টা আসে যখন পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা অন্য একটি দিক তুলে ধরে। তাদের মতে রাশিয়ার এই ঘোষণা আসলে একটি আনুষ্ঠানিকতা মাত্র, কারণ রাশিয়া নাকি অনেক আগেই গোপনে এই চুক্তি লঙ্ঘন করছিল। তারা ওরেশনিক নামে একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা মাঝারি পাল্লার। গত বছরের নভেম্বরে ইউক্রেনে এর পরীক্ষামূলক ব্যবহারও হয়েছে বলে জানা গেছে। তাহলে কি রাশিয়া কেবল আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে পশ্চিমকে বার্তা পাঠাতে চাইছে? একটি লুকোনো হুমকি, ভুলে যেও না আমাদের কাছে এই ক্ষেপণাস্ত্রগুলো আছে। ট্রাম্পের হাত ধরে চুক্তির সমাপ্তি। এই নাটকীয়তার শুরু অবশ্য বেশ কয়েক বছর আগে। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। এর ফলে চুক্তির ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল। ইউক্রেন যুদ্ধের পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। রাশিয়া বারবার পশ্চিমাদের সতর্ক করেছে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে। এমনকি পুতিনও বলেছেন এই খেলা বন্ধ করা উচিত। কিন্তু গত সপ্তাহে ট্রাম্প রাশিয়ার সামুদ্রিক সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। বলা যায় এটিই ছিল শেষ পেরেক। এখন পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন কোনো সংঘাতের জন্ম দিতে পারে। রাশিয়া বলছে তারা কোনো চাপ মানবে না। পশ্চিমা বিশ্ব সতর্ক হচ্ছে, জরুরি বৈঠক চলছে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, এই খেলাটা কি শেষ পর্যন্ত একটা চরম পরিণতির দিকেই যাচ্ছে? মস্কো কি সত্যিই আবার সুপার পাওয়ারের মুকুট পড়তে চাইছে, নাকি এটা শুধু একটি হুমকি? চীন রাশিয়ার নীরব গর্জন। পৃথিবীর বুকে তখনও ভোরের আলো ফোটেনি, যখন জাপান সাগরের আকাশ হঠাৎ করেই ভারী হয়ে উঠল।
দুটি পরাশক্তির যুদ্ধবিমান গর্জন করে উড়ে চলল এক গোপন মিশনে। একদিকে চীনের অত্যাধুনিক Y-8 অ্যান্টি সাবমেরিন বিমান, অন্যদিকে রাশিয়ার শক্তিশালী IL-38 মডেলের বিমান। তাদের লক্ষ্য একটাই, শত্রুর পারমাণবিক সাবমেরিনগুলো খুঁজে বের করে ধ্বংস করা। এই সামরিক মহড়াটি কোনো সাধারণ অনুশীলন ছিল না। এটি ছিল আমেরিকা ও তার মিত্রদের জন্য এক স্পষ্ট বার্তা, যে বার্তাটি ছিল আমাদের নিরাপত্তা ও সম্মান নিয়ে খেলার চেষ্টা করলে কঠিন জবাব অপেক্ষা করছে। এই ঘটনার সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সমুদ্র সীমার কাছে পারমাণবিক অস্ত্র বহনকারী দুটি সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিকভাবে চাপে ফেলার জন্যই এই কৌশল নেওয়া হয়েছিল। ট্রাম্পের উদ্দেশ্য ছিল রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করা, কিন্তু রাশিয়া ও চীন চুপ করে বসে থাকার পাত্র নয়। ট্রাম্পের এই হুমকির পরেই তারা এই যৌথ সামরিক মহড়ার আয়োজন করল, যা যেন পুরনো ঠান্ডা যুদ্ধের স্মৃতি ফিরিয়ে আনল। এই মহড়া প্রমাণ করে আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রয়োগে রাশিয়া ও চীন কতটা দৃঢ় প্রতিজ্ঞ। তারা শুধু পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে হাত গুটিয়ে বসে থাকে না, বরং পাল্টা ব্যবস্থা নিতেও প্রস্তুত। এই যৌথ মহড়ায় চীনের Y-8 বিমান এবং রাশিয়ার IL-38 বিমান ব্যবহার করে সাবমেরিন ধ্বংসের অনুশীলন করা হয়। এই বিমানগুলো আকাশ থেকে শত্রুপক্ষের সাবমেরিনের অবস্থান নিশ্চিত করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ট্রাম্প শুধু সামরিক হুমকি দিয়ে ক্ষান্ত হননি, তিনি রাশিয়াকে নতুন করে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের এই হুমকিকে সশস্ত্র যুদ্ধের উস্কানি হিসেবে উল্লেখ করেছেন। যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আমেরিকা ও রাশিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন, তিনি পারমাণবিক ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে সব পক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একদিকে যেমন উভয় পক্ষই প্রকাশ্যে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে, অন্যদিকে তেমনি গোপনে সামরিক প্রস্তুতি এবং হুমকি পাল্টা হুমকি চলছে। এটি আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে কেউই সরাসরি সংঘাত চায় না, কিন্তু কেউই নিজেদের দুর্বল প্রমাণ করতেও রাজি নন। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে চীন ও রাশিয়া একটি কৌশলগত চুক্তি করেছিল, যার মাধ্যমে তারা সামরিক মহড়ার আয়োজন করে পশ্চিমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে চীন ও রাশিয়া একটি কৌশলগত চুক্তি করেছিল, যার মাধ্যমে তারা সামরিক মহড়ার আয়োজন করে পশ্চিমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। এইবারের মহড়াটিও সেই ধারাবাহিকতারই অংশ। এটি প্রমাণ করে যে রাশিয়া ও চীন এখন সামরিক ও কৌশলগত দিক থেকে একে অপরের নির্ভরযোগ্য অংশীদার। মহাসাগরের গভীরে চলা এই নীরব লড়াই এবং আকাশে গর্জে ওঠা যুদ্ধ বিমানগুলো যেন পুরো পৃথিবীকে এক নতুন সংঘাতের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, এই চাপা উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে। এটি কি কেবলই ক্ষমতার প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যি সত্যি কোনো এক ভয়াবহ সংঘাতের জন্ম দেবে? রাতের আকাশে হয়তো আপনি যুদ্ধ বিমান দেখেছেন, গর্জন করে উড়ে যাওয়া, বজ্রের মতো শব্দ করা, আগুনের রেখা টেনে আকাশ চিরে দেয়া। কিন্তু এই ভয়ঙ্কর অস্ত্রগুলো হৃৎপিণ্ড কোথায় তৈরি হয়? উত্তরটা চমকে দেবে বেইজিংয়ে। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধযন্ত্র F-35 যুদ্ধবিমান, আর্লেবার্গ ধ্বংসকারী জাহাজ, এমনকি ভয়ঙ্কর ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিন, সবকিছুই দাঁড়িয়ে আছে এক নীরব কিন্তু শক্তিশালী উপাদানের উপর, বিরল পৃথিবীর খনিজ। আর এই খনিজের প্রক্রিয়াকরণের 85% নিয়ন্ত্রণ করছে চীন। প্রতিটি F-35-এ লুকিয়ে আছে 920 পাউন্ডেরও বেশি বিরল খনিজ। প্রতিটি যুদ্ধ জাহাজের প্রয়োজন 5700 পাউন্ড, আর প্রতিটি সাবমেরিন 10,000 পাউন্ডেরও বেশি। এটা শুধু ধাতু নয়, এটাই হলো মার্কিন সামরিক শক্তির স্নায়ুতন্ত্র। ওয়াশিংটনের বিশেষজ্ঞ গ্রেসলিন বাস্করুন স্পষ্ট বলেছেন, এগুলি সর্বত্র যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, লেজার, ট্যাঙ্ক, স্যাটেলাইট, ড্রোন সবকিছুতেই। কিন্তু সমস্যা হলো, এই খনিজের সরবরাহ শৃঙ্খল প্রায় সম্পূর্ণই চীনের হাতে। এবং বেইজিং শুধু খনিজই নয়, এর থেকেও গুরুত্বপূর্ণ স্থায়ী চুম্বক তৈরির প্রযুক্তি নিয়ন্ত্রণ করে, যা অস্ত্র ব্যবস্থার প্রাণকেন্দ্র। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের সময় চীন রপ্তানি ধীর করে দেয়। পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলো তখন বিলম্ব আর খরচ বৃদ্ধির তিক্ত অভিজ্ঞতা নেয়। সাবেক মার্কিন জ্বালানি বিভাগের কর্মকর্তা অ্যাশলে জুমওয়াল্ড ফোর্বস সতর্ক করেন, আমাদের অস্ত্র তৈরি করতে কার্যত চীনের অনুমতি নিতে হচ্ছে। এটা অত্যন্ত বিপজ্জনক। সমস্যাটা হলো, বিরল পৃথিবী আসলে পৃথিবীতে বিরল নয়। 17টি মৌলের এই গ্রুপ সর্বত্র আছে, কিন্তু অর্থনৈতিকভাবে লাভজনক মজুদ পাওয়া কঠিন।
একসময় যুক্তরাষ্ট্র নিজেই শীর্ষ উৎপাদক ছিল, কিন্তু ৯০-এর দশকে পরিবেশগত উদ্বেগ ও খরচের চাপে তারা উৎপাদন বন্ধ করে দেয়। এখন ক্যালিফোর্নিয়ার একটিমাত্র খনি বাকি আছে, মাউন্টেন পাস। অন্যদিকে চীন কয়েক দশক ধরে বিপুল বিনিয়োগে শিল্পটিকে দখলে নিয়েছে। এপ্রিল মাসে তারা ৭ ধরনের বিরল পৃথিবী ও চুম্বকের রপ্তানি নিয়ন্ত্রণ ঘোষণা করে। যুক্তরাষ্ট্র পাল্টা জাতীয় মজুদ বাড়ায়, মিত্র দেশ থেকে সরবরাহের চেষ্টা করে। কিন্তু রেথিয়নের সিইও সোজা কথা বলেছেন, ৯৫% বেশি উপকরণ চীন থেকে আসে বা ওখানেই প্রক্রিয়াজাত হয়, বিকল্প নেই। পেন্টাগন এখন মরিয়া হয়ে বিকল্প গড়ে তুলছে। $৫৪০ মিলিয়ন ঢেলেছে গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে। এমপি ম্যাটেরিয়ালসের সঙ্গে বহু বিলিয়ন ডলারের চুক্তি করেছে ২০২৮ সালের মধ্যে নিজস্ব চুম্বক কারখানা গড়তে। কিন্তু সমস্যা হলো, খনি পেলেও চীন যে বিচ্ছেদ ও উৎপাদন প্রযুক্তিতে দশকের অভিজ্ঞ, তা পুষিয়ে নিতে বছর লেগে যাবে। এদিকে চীন থামছে না, মিয়ানমারের বিরল খনিজ খনি দখল করছে, বিদেশে জ্ঞান রপ্তানি ঠেকাতে বিশেষজ্ঞদের রেজিস্ট্রি করছে, আর বিদেশি খনি কিনছে আগের চেয়ে দ্রুত গতিতে। শেষ দৃশ্যটা সিনেমার ক্লাইম্যাক্সের মতো। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের রিমোট কন্ট্রোল যেন বেইজিংয়ের হাতে। যুদ্ধের ময়দানে হয়তো গোলা বারুদ ছোড়া হবে ওয়াশিংটন থেকে, কিন্তু সেই গুলি তৈরির অনুমতি চীনের টেবিলে রাখা এক শোয়ের অপেক্ষায়। একটি বুলেট ব্যয় ছাড়াই তাইওয়ান দখল করতে পারে চীন। যুদ্ধ ছাড়াই তাইওয়ানকে কবজায় আনার চেষ্টা করতে পারে বেইজিং। চীনের এমন পরিকল্পনা আছে যার মাধ্যমে পেশি শক্তি না দেখিয়ে কৌশলে তাইওয়ান দখল নিতে পারে চীন, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 第二次世界大战结束后，以中国和非洲为代表的第三世界国家 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেট সতর্ক করে বলেছেন, ২০২৭ সালের মধ্যেই তাইওয়ান আক্রমণ করতে পারে চীন। তার ভাষায়, তাইওয়ান দখলের যে কোনো প্রচেষ্টা ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং গোটা বিশ্বের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। 第二个是政府在台积电赴美的投资的过程当中，并没有接受到来自美国的压力。বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য ৩টি পথ খোলা রেখেছে বেইজিং। প্রথমত, সমুদ্রপথে আক্রমণ, যার জন্য নতুন জাহাজ প্রস্তুত করছে চীন। তবে এখনও সেই নৌবাহিনী আন্তর্জাতিক মহলে পুরোপুরি পরীক্ষিত নয়। 中俄两国是山水相连的友好邻邦。দ্বিতীয় কৌশল হতে পারে অবরোধ। ২০২২ সালে মার্কিন কংগ্রেসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে সফরের পর তাইওয়ানকে সাময়িক অবরোধ করে রেখেছিল বেইজিং। একই রকম কৌশল আবারও দেখা দিতে পারে। 实施助力非洲摆脱雷患行动。তবে বিশেষজ্ঞদের মতে, তাইওয়ান সহজে হার মানবে না। এমনকি আক্রমণ শুরু হলেও যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং বিজয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে চীনের জন্য। 在川普总统上任之后，马上就举行四方会谈。এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের ঝুঁকি। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিধাগ্রস্ত, তবে পরিস্থিতি খারাপ হলে দুই মহাশক্তির সরাসরি সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। But he sort of didn't like that, and I said, well, if it's okay with you, then you and I do have a difference. যদিও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রকাশ্যে কোনো যুদ্ধের সময়সীমা নিয়ে কিচ্ছু বলেননি, বরং তিনি শান্ত স্বরে বলছেন, তাইওয়ান ও চীনের মানুষ এক পরিবার। এই ঐক্য ঠেকানো কারো পক্ষে সম্ভব নয়। 今年是中国人民抗日战争、苏联伟大卫国战争。এদিকে তাইওয়ানের রাজনৈতিক বিভাজন বাড়তে থাকায় পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৪৯% তাইওয়ানি এখনো যুক্তরাষ্ট্রকে ভরসাযোগ্য মনে করে, কিন্তু ৪৩% বিশ্বাস চীনই ভালো বিকল্প। অন্যদিকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান। পেংহু দ্বীপে সম্প্রতি দেশব্যাপী মহড়ার অংশ হিসেবে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। উপপররাষ্ট্রমন্ত্রী উ জিচুং বলেন, জনগণকে আর সরল মনে করা যাবে না, চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।50头不仅仅是军事胜利的象征，更代表了我们保家卫国的决心。তিনি আরও যোগ করেন, চীন এত বড়, এত শক্তিশালী, তাইওয়ান একা কখনো প্রস্তুত হতে পারবে না।对等尊严、健康有序对话交流的承诺，以及世世代代守护民主自由生活的坚持，
বিশ্লেষকরা বলছেন যুদ্ধ ছাড়াই তাইওয়ানকে নিয়ন্ত্রণে আনতে চাইছে চীন। তবে যদি সংঘাত বাধে তা এশিয়া নয়, পুরো বিশ্বের শান্তি নষ্ট করতে পারে। উনিশশো 90-এর দশকের সেই শীতল যুদ্ধের দিনগুলো হঠাৎ করে যেন আবার ফিরে এলো, কিন্তু এবার কোনো সীমানা রেখায় নয়, বরং মহাসাগরের গভীরে। এক নির্দেশেই বদলে গেল সবকিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশে পারমাণবিক সাবমেরিনগুলো রাশিয়ার দিকে যাত্রা শুরু করলো। এই ঘটনা যেন সমগ্র বিশ্বকে এক পুরনো ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। যে ভয় ছিল পারমাণবিক যুদ্ধের, যা ছিল দুই পরাশক্তির নীরব প্রতিদ্বন্দ্বিতার। ট্রাম্পের এই নির্দেশ যেন মহাসাগরের গভীরে থাকা এক ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলেছে। গভীরের দানব, কার শক্তি বেশি? ট্রাম্পের নির্দেশের পরপরই শুরু হলো জল্পনা। কে বেশি শক্তিশালী, রাশিয়া নাকি আমেরিকা? রাশিয়ার সংসদ সদস্য ভিক্টর বোটলাটস্কির মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিল। তিনি বললেন, মহাসাগরে থাকা রুশ পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি। ট্রাম্প যে সাবমেরিনগুলো পাঠাচ্ছেন সেগুলো অনেকদিন ধরেই আমাদের নজরদারিতে আছে। এই মন্তব্য থেকে বোঝা যায় উভয় দেশই একে অপরের ওপর নজরদারি চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কার শক্তি বেশি? বেশিরভাগ বিশ্লেষকের মতে এই খেলায় রাশিয়া এগিয়ে। তাদের হাতে এমন সব অত্যাধুনিক সাবমেরিন রয়েছে যা যুক্তরাষ্ট্রের শক্তিকেও হারিয়ে দিতে পারে। রাশিয়ার নৌবহরে আছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে 14টি ব্যালিস্টিক মিসাইল বহনকারী। এগুলোকে রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু মনে করা হয়। ভয়াবহতার রূপরেখা, রাশিয়ার হাতে আছে 8টি বোরি ক্লাস সাবমেরিন। প্রতিটি সাবমেরিনে আছে 16টি বুলাভা SLBM এবং 6টি টর্পিডো লঞ্চার। এই সাবমেরিনগুলো পানির নিচে শত্রু সাবমেরিন ধ্বংস করতে পারে, এমনকি সমুদ্রের তলায় মাইনও বসাতে পারে। ধীরে ধীরে এগুলোকে প্রতিস্থাপন করছে ডেল্টা 4 ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলো সাগরের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার মূল ভিত্তি। সবচেয়ে আধুনিক হলো ইয়াসাং ক্লাস সাবমেরিন, যার আছে 4টি। প্রতিটি সাবমেরিনে 5টি ক্যালিবার্গ অথবা 4টি P-800 ক্ষেপণাস্ত্র রাখা হয়। প্রতিটি সাবমেরিনে 5টি ক্যালিবার্গ অথবা 4টি P-800 ক্ষেপণাস্ত্র রাখা যায়, যা দূরপাল্লার আক্রমণ ও যুদ্ধজাহাজ ধ্বংসে অত্যন্ত কার্যকর। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই, তাদেরও আছে বিশাল সাবমেরিন বহর। তারা 3 ধরনের অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে: ভার্জিনিয়া ক্লাস, সিওল ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। তারাও মহাসাগরের গভীরে নিজেদের আধিপত্য ধরে রাখতে সমানভাবে লিপ্ত। এক অস্থির ভবিষ্যৎ। ট্রাম্পের এই নির্দেশ এবং রাশিয়ার পাল্টা হুমকি। ট্রাম্পের এই নির্দেশ এবং রাশিয়ার পাল্টা হুমকি কেবল দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে না, বরং পুরো বিশ্বকে এক অস্থির ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই সাবমেরিনগুলো কেবল সামরিক সরঞ্জাম নয়, এগুলো হলো এক নীরব হুমকি, এক অদৃশ্য যুদ্ধের প্রতীক। যখন এই সাবমেরিনগুলো গভীর সাগরে একে অপরের সঙ্গে মুখোমুখি হয়, তখন তা কেবল দুটি দেশের সামরিক শক্তির প্রতিযোগিতা নয়, বরং মানব সভ্যতার টিকে থাকার এক চরম পরীক্ষা হয়ে দাঁড়ায়। মহাসাগরের গভীরে যে খেলা শুরু হয়েছে, তার ফল কি হবে তা কেউ জানে না। এই সাবমেরিনগুলো কি কেবল ক্ষমতার প্রদর্শনী, নাকি কোনো এক ভয়াবহ যুদ্ধের সূচনা? নীরব সংকেত থেকে এক ভয়াবহ পারমাণবিক সংঘাতের দিকে কি এগিয়ে যাচ্ছে বিশ্ব? চীন রাশিয়ার নীরব গর্জন। পৃথিবীর বুকে তখনও ভোরের আলো ফোটেনি, যখন জাপান সাগরের আকাশ হঠাৎ করেই ভারী হয়ে উঠল। দুটি পরাশক্তির যুদ্ধবিমান গর্জন করে উড়ে চলল এক গোপন মিশনে। একদিকে চীনের অত্যাধুনিক Y-8 অ্যান্টি সাবমেরিন বিমান, অন্যদিকে রাশিয়ার শক্তিশালী IL-38 মডেলের বিমান। তাদের লক্ষ্য একটাই, শত্রুর পারমাণবিক সাবমেরিনগুলো খুঁজে বের করে ধ্বংস করা। এই সামরিক মহড়াটি কোনো সাধারণ অনুশীলন ছিল না। এটি ছিল আমেরিকা ও তার মিত্রদের জন্য এক স্পষ্ট বার্তা, যে বার্তাটি ছিল, আমাদের নিরাপত্তা ও সম্মান নিয়ে খেলার চেষ্টা করলে কঠিন জবাব অপেক্ষা করছে। এই ঘটনার সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সমুদ্র সীমার কাছে পারমাণবিক অস্ত্র বহনকারী 2টি সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিকভাবে চাপে ফেলার জন্যই এই কৌশল নেওয়া হয়েছিল। ট্রাম্পের উদ্দেশ্য ছিল রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করা, কিন্তু রাশিয়া ও চীন চুপ করে বসে থাকার পাত্র নয়। ট্রাম্পের এই হুমকির পরেই তারা এই যৌথ সামরিক মহড়ার আয়োজন করল, যা যেন পুরনো ঠান্ডা যুদ্ধের স্মৃতি ফিরিয়ে আনল।
এই মহড়া প্রমাণ করে আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রয়োগে রাশিয়া ও চীন কতটা দৃঢ় প্রতিজ্ঞ। তারা শুধু পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে হাত গুটিয়ে বসে থাকে না, বরং পাল্টা ব্যবস্থা নিতেও প্রস্তুত। এই যৌথ মহড়ায় চীনের Y-8 বিমান এবং রাশিয়ার IL-38 বিমান ব্যবহার করে সাবমেরিন ধ্বংসের অনুশীলন করা হয়। এই বিমানগুলো আকাশ থেকে শত্রুপক্ষের সাবমেরিনের অবস্থান নিশ্চিত করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ট্রাম্প শুধু সামরিক হুমকি দিয়ে ক্ষান্ত হননি, তিনি রাশিয়াকে নতুন করে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের এই হুমকিকে সশস্ত্র যুদ্ধের উস্কানি হিসেবে উল্লেখ করেছেন। যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আমেরিকা ও রাশিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন, তিনি পারমাণবিক ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে সব পক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একদিকে যেমন উভয় পক্ষই প্রকাশ্যে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে, অন্যদিকে তেমনি গোপনে সামরিক প্রস্তুতি এবং হুমকি পাল্টা হুমকি চলছে। এটি আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে কেউই সরাসরি সংঘাত চায় না, কিন্তু কেউই নিজেদের দুর্বল প্রমাণ করতেও রাজি নন। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে চীন ও রাশিয়া একটি কৌশলগত চুক্তি করেছিল, যার মাধ্যমে তারা সামরিক মহড়ার আয়োজন করে পশ্চিমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে চীন ও রাশিয়া একটি কৌশলগত চুক্তি করেছিল, যার মাধ্যমে তারা সামরিক মহড়ার আয়োজন করে পশ্চিমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। এইবারের মহড়াটিও সেই ধারাবাহিকতারই অংশ। এটি প্রমাণ করে যে রাশিয়া ও চীন এখন সামরিক ও কৌশলগত দিক থেকে একে অপরের নির্ভরযোগ্য অংশীদার। মহাসাগরের গভীরে চলা এই নীরব লড়াই এবং আকাশে গর্জে ওঠা যুদ্ধ বিমানগুলো যেন পুরো পৃথিবীকে এক নতুন সংঘাতের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, এই চাপা উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে। এটি কি কেবলই ক্ষমতার প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যি সত্যি কোনো এক ভয়াবহ সংঘাতের জন্ম দেবে? সাবমেরিনের লুকোচুরি খেলা, সাগরের নিচে কার শক্তি বেশি। স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে অনেক আগে, কিন্তু তার ভূত এখনো পিছু ছাড়েনি। ট্রাম্পের একটি মন্তব্য থেকে শুরু হলো এক নতুন উত্তেজনা। রাশিয়াকে মৃত অর্থনীতি বলায় মেদভেদেভ পাল্টা হুমকি দিলেন ডেড হ্যান্ড নামে এক স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থার। আর তার জবাবে ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেন পরমাণু অস্ত্রবাহী মার্কিন সাবমেরিনগুলো যেন রাশিয়ার উপকূলে মোতায়েন করা হয়। কিন্তু সাগরের গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে আসলে কার শক্তি বেশি, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়ার? এই খেলার শুরুতেই একটা টুইস্ট আছে। যেখানে ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকে হঠাৎ নিয়ে সিদ্ধান্ত ভাবছেন, সেখানে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি এবং আমেরিকার পাঠানো সাবমেরিনগুলো অনেক আগে থেকেই তাদের নজরে আছে। কে সত্যি বলছে? হয়তো কেউই নয়, হয়তো এটা দুই পরাশক্তির পক্ষ থেকেই এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি নীরব ঘাতক। যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের প্রধান আকর্ষণ ওয়াহাই ক্লাস সাবমেরিনগুলো। এগুলোর ডাকনাম বুমার। এদের প্রধান পরিচয় হলো এগুলো অত্যন্ত গোপনে চলতে পারে এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে এদের নির্ভুলতা প্রায় নিখুঁত। 14টি বুমার এখন সক্রিয়। প্রতিটি সাবমেরিন 20টি পর্যন্ত সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM বহন করতে পারে, যার প্রধান অস্ত্র হলো ট্রাইডেন্ট D5 ক্ষেপণাস্ত্র। দীর্ঘ সময় ধরে সাগরে টহল দিতে পারার সক্ষমতা এদের বিশেষত্ব। আক্রমণাত্মক সাবমেরিনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে 3 ধরনের সাবমেরিন: ভার্জিনিয়া ক্লাস, সাউউলফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। এর মধ্যে ভার্জিনিয়া ক্লাস সবচেয়ে আধুনিক। এগুলোতে শুধু টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্রই নয়, বিশেষ সামরিক অভিযানের জন্য আলাদা সুবিধা রয়েছে। সিওউলফ ক্লাস সাবমেরিন সংখ্যায় কম হলেও এর টর্পেডো টিউব ও অস্ত্র ধারণ ক্ষমতা ভয়ঙ্কর। আর লস অ্যাঞ্জেলস ক্লাস সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের মেরুদণ্ড হিসেবে পরিচিত। এদের নীরব গতি ও নির্ভরযোগ্যতা এখনও কিংবদন্তি। রাশিয়ার সাবমেরিন শক্তি সংখ্যায় এগিয়ে। রাশিয়ার নৌবাহিনী সংখ্যায় অনেক বড়। তাদের কাছে প্রায় 64টি সাবমেরিন আছে, যার মধ্যে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন। রাশিয়ার গর্ব বোরেই ক্লাস সাবমেরিনগুলো, যেগুলোর প্রতিটিতে 16টি করে বুলাভা SLBM রয়েছে। এগুলো ডেল্টা 4 ক্লাস সাবমেরিনের স্থলাভিষিক্ত হচ্ছে। এছাড়া ডেল্টা 4 এর 6টি সাবমেরিন এখনও সক্রিয় আছে, যা রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার প্রধান ভিত্তি। রাশিয়ার সবচেয়ে আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন হলো ইয়াসেন ক্লাস।
এই সাবমেরিনগুলো আগের মডেলগুলোর তুলনায় ছোট এবং কম ক্রু দিয়ে পরিচালিত হয়। এগুলো স্থলভাগে দূরপাল্লার আক্রমণ চালানোর জন্য ক্যালিবার ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রে যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য অনেক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই মুহূর্তে সাগরের তলদেশে যে লড়াই চলছে তা কেবল দুটি দেশের সামরিক সক্ষমতা নয়, বরং একটি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক লড়াই। ট্রাম্পের সাবমেরিন মোতায়েন হয়তো তার দৃঢ়তা প্রদর্শনের একটি কৌশল। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে তাদের সাবমেরিনের সংখ্যা নিয়ে বাড়িয়ে বলাও হতে পারে প্রতিপক্ষকে চাপে রাখার একটি চাল। অপ্রতিরোধের স্বীকারোক্তি। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমা বিশ্বে আতঙ্ক। রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল মালুফের একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। মালুফ আরটি নিউজের সাথে একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, ওরেশনিকের বিরুদ্ধে বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই এবং এটি যে কোনো সংঘাতে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। কেন ওরেশনিক অপ্রতিরোধ? মালুফ তার বক্তব্যে বলেন, একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্ম যার জন্য বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই তা সত্যি চিন্তার বিষয়। ওরেশনিক প্রতি ঘন্টায় 11,000 কিলোমিটারের বেশি গতিতে ভ্রমণ করে। এই অবিশ্বাস্য গতি এটিকে যে কোনো বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে রাখে। তিনি আরও জানান যে যুক্তরাষ্ট্র থার্ডের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে অভিযোজিত করার জন্য কাজ করছে বটে, কিন্তু এই প্রোগ্রামগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সুতরাং হাইপারসনিক হুমকি মোকাবিলায় এখনই কোনো কার্যকর ক্ষমতা নেই। যুদ্ধের ময়দানে প্রথম পরীক্ষা। 2024 সালের নভেম্বরে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর আক্রমণ করার জন্য ওরেশনিক ব্যবহার করেছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন যে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডগুলো ম্যাক 10-এরও বেশি গতিতে উড়েছিল, যা বিদ্যমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা দেওয়া যায়নি। এই সফল পরীক্ষা প্রমাণ করে যে ওরেশনিক একটি কার্যকর অস্ত্র যা প্রচলিত এবং পারমাণবিক উভয় প্যালোডি বহন করতে সক্ষম। রাশিয়ান ভাষা ওরেশনিক শব্দটির অর্থ হচ্ছে হেজেল ট্রি। দুরন্ত গতির কারণে রাডারের পক্ষে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কোনো উপায় বর্তমানে নেই। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত বায়ুমণ্ডলের উপরের দিকে একটি ধনুক আকৃতির পথে ওঠে এবং একইভাবে বাঁকা পথে নিচে নেমে নিশানায় আঘাত হানে। তবে নিশানার দিকে নেমে আসার সময় ক্ষেপণাস্ত্রের গতি আরো বাড়ে এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অর্জন করে। এই গতিশক্তি আরো কিছু সুবিধা দেয়। ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষামূলক কিছু কৌশল নিয়ে লক্ষ্যবস্তুর দিকে নামার সময় নিজ গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে। এ কারণে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো কঠিন হয়। পুতিনের ঘোষণা এবং কৌশলগত প্রভাব। পুতিন ঘোষণা করেছে প্রথম সিরিয়ালে উৎপাদিত ওরেশনিক সিস্টেম রাশিয়ার সামরিক বাহিনীতে প্রবেশ করেছে এবং উৎপাদন লাইন এখন পুরো দমে চালু রয়েছে। তিনি আরো বলেন যে বছরের শেষ নাগাদ এই অস্ত্রটি বেলারুশেও সরবরাহ করা হবে। বেলারুশে এই অস্ত্রের উপস্থিতি ইউরোপের জন্য এক নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে, যা পশ্চিমা বিশ্বের নিরাপত্তা উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে মাইকেল মালুফের এই স্বীকারোক্তি এবং পুতিনের ঘোষণা থেকে এটি স্পষ্ট যে রাশিয়া এমন এক সামরিক সক্ষমতা অর্জন করেছে যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ওরেশনিক শুধু একটি অস্ত্র নয়, এটি এমন এক শক্তির প্রতীক যা দিয়ে রাশিয়া আন্তর্জাতিক সামরিক শক্তির ভারসাম্যকে নিজেদের পক্ষে নিয়ে আসতে চাইছে। সামরিক বিশ্লেষক ভ্লাদিস্লাভ শুরিগিনি রুশ সংবাদ মাধ্যম ইনভেস্টিয়াকে বলেছেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্র আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার ক্ষমতা রাখে। তিনি আরো বলেন, এটি পারমাণবিক ওয়ারহেড ব্যবহার না করেও গভীর সুরক্ষিত ভোর হচ্ছে, তবে পূর্ব দিগন্তে সূর্য নয়, উঠেছে যুদ্ধের কালো মেঘ। চারিদিকে শুধু রণক্ষেত্রের গন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চালবাজ দাবারের মতো রাশিয়ার নাকের ডগায় দুটি পারমাণবিক সাবমেরিন এনেছেন। তার হুঙ্কার 8ই আগস্টের মধ্যে সবকিছু শান্ত না হলে ফল ভালো হবে না। কিন্তু রাশিয়া তো আর চুপ করে বসে থাকার পাত্র নয়। ট্রাম্পের হুমকির জবাবে পুতিনের সহচর সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গর্জে উঠেছেন। তিনি ট্রাম্পের এই আলটিমেটামকে হুমকি এবং যুদ্ধের দিকে পদক্ষেপ বলে অভিহিত করেছেন। আর এরপর থেকেই দাবার চাল পাল্টে গেছে। পারমাণবিক অচলাবস্থা, রাশিয়ার পাল্টা চাল। রাশিয়া তার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ক্রেমলিন ঘোষণা করেছে এখন থেকে মস্কো আর আইএনএফ যুগের ক্ষেপণাস্ত্র পাল্লার বিধিনিষেধ মেনে চলতে বাধ্য নয়। অর্থাৎ তারা এখন 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার মধ্যে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র যে কোনো মুহূর্তে মোতায়েন করতে পারে। এই ঘটনার জন্য রাশিয়া সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে দায়ী করেছে। তাদের বক্তব্য, পশ্চিমারা তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং কৌশলগত ভারসাম্য নষ্ট করার চেষ্টা করছে।
আইএনএফ চুক্তি ও তার পরিণতি। 1987 সালের আইএনএফ চুক্তি, যা স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছিল, 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম তা ভেঙে দেয়। তখন তারা রাশিয়াকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছিল। রাশিয়া তখন বলেছিল যে আমেরিকা নতুন করে কোনো ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে তারাও করবে না, কিন্তু এখন সেই প্রতিশ্রুতি থেকে তারা সরে এসেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে চুক্তিটি আর পালনের মতো অবস্থায় নেই। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর আগেও সতর্ক করে দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে মস্কো পাল্টা ব্যবস্থা নিতে পারে। ডেড হ্যান্ড ও রাশিয়ার শক্তি। মেদভেদেভ শুধু কথাই বলেননি, তিনি রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথাও উল্লেখ করেছেন। তিনি তুলে ধরেছেন তাদের ভয়ঙ্কর ডেড হ্যান্ড ব্যবস্থার কথা। এই স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থাটি এতটাই শক্তিশালী যে যদি রাশিয়ার সমস্ত রাজনৈতিক নেতৃত্ব ধ্বংস হয়ে যায়, তাহলেও এটি পারমাণবিক আক্রমণের জবাব দিতে সক্ষম। এই পদক্ষেপগুলো কেবল কথার কথা নয়, ন্যাটো সীমান্তের কাছে যে কোনো সময় ক্ষেপণাস্ত্র মোতায়েন হতে পারে। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানিমূলক পদক্ষেপ অব্যাহত থাকলে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিতে হতে পারে। গত ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তিকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, একতরফা স্থগিতাদেশ কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং তা প্রত্যাহার করা হবে। তিনি তখন অভিযোগ করেন যুক্তরাষ্ট্র অত্যন্তপূর্ণভাবে রাশিয়া ও চীনের সতর্কতা উপেক্ষা করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যেই এই শ্রেণীর অস্ত্র মোতায়েন শুরু করেছে।